মুইজ গলার জোরে চিৎকার করতে করতে দ্বিগুণ ব্যথায় আর্তনাদ করে উঠল। তার হাত দুটো ছিল তার পেটের ওপর। তার সামনে দাঁড়িয়ে থাকা 12 বছরের ছেলেটি ছিঁড়ে থাকা শার্টের আস্তিন দিয়ে তার নাক থেকে গড়িয়ে পড়া রক্তের ফোঁটা মুছল। তার হাতে ধরা টেনিস র্যাকেটটি আরও একবার মুইজের পায়ের ওপর সজোরে মারল। মুইজের গলা চিরে আরও একবার আর্তচিৎকার বের হলো। আর এবার সে একদম সোজা হয়ে গেল। তারপর কিছুটা অবিশ্বাস্য চোখে নিজের থেকে 2 বছরের ছোট ভাইটির দিকে তাকালো, যে কোনো রকম ভদ্রতা এবং মানবতা ছাড়াই নির্দয়ভাবে তাকে এই র্যাকেট দিয়ে পেটাচ্ছে, যে র্যাকেটটি একটু আগেই তাকে মারার জন্য মুইজ এনেছিল। এটি ছিল তাদের মধ্যে সংঘটিত এই সপ্তাহের তৃতীয় ঝগড়া। আর 3 বারই ঝগড়া শুরু করেছিল তার ছোট ভাই। মুইজ এবং তার সম্পর্ক ছিল সব সময়ই অসন্তোষজনক। তাদের এই ঝগড়া শৈশব থেকে শুরু করে কিছুক্ষণ পূর্ব পর্যন্ত মুখের ভাষা আর হুমকি ধামকির মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন কিছুক্ষণ ধরে সেই ঝগড়া হাতাহাতিতে নেমে এসেছে। আজও এমনটাই হয়েছে। তারা একসাথে স্কুল থেকে ফিরছিল। গাড়ি থেকে নামার সময় মুইজ তার ব্যাগ বের করছিল। এমন সময় তার ছোট ভাই পেছনের ডিগ্গি থেকে হ্যাচকা টানে তার ব্যাগ বের করলো। আর ওই সময় মুইজের হাত চেপে শক্তভাবে মুচড়ে দেয়। মুইজ ব্যথায় কুঁকড়ে উঠে চিৎকার করে, তুই অন্ধ হয়ে গিয়েছিস? সে নিশ্চিন্তে তার ব্যাগ উঠিয়ে ভেতরে ঢুকে যেতে যেতে মুইজের চিৎকার শুনে পেছনে ফিরে তাকালো। তারপর লাউঞ্জ রুমের দরজা খুলে ভেতরে চলে আসে। মুইজের পুরো শরীরে যেন আগুন ধরে যায়। সে দ্রুত পায়ে তার পেছন পেছন ভেতরে আসে। তার কাছে গিয়ে মুইজ আবারও চিৎকার করে, আবার দ্বিতীয়বার যদি তুই এমন উল্টাপাল্টা করিস তাহলে আমি তোর হাত ভেঙে দেব। চিৎকার শুনে সে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে 2 হাত কোমরে বেঁধে দাঁড়িয়ে যায়। তারপর পাল্টা চিৎকার করে বলে, দেখাবি? তুই কি দেখাবি? হাত ভাঙবি? এত সাহস তোর? কি দেখাবো? এটা আমি তোকে ওই সময়ই বলবো যখন তুই দ্বিতীয়বার এমন উল্টাপাল্টা করবি। এই বলে মুইজ তার রুমের দিকে পা বাড়ায়, কিন্তু তার ছোট ভাই তার ব্যাগটি পেছন থেকে প্রচণ্ড জোরে টেনে ধরে তাকে দাঁড়িয়ে পড়তে বাধ্য করে। না, তুই আমাকে এখনই দেখা। কি দেখাবি? সে মুইজের ব্যাগ উঠিয়ে দূরে ছুঁড়ে মারে। মুইজের চেহারা রক্তে লাল হয়ে ওঠে। সেও মাটিতে পড়ে থাকা তার ভাইয়ের ব্যাগটি উঠিয়ে দূরে ছুঁড়ে মারে। এক মুহূর্ত দেরি না করে তার ছোট ভাই মুইজের পায়ে লাথি বসিয়ে দেয়। প্রত্যুত্তরে সেও পুরো শক্তি দিয়ে ভাইয়ের মুখে একটা ঘুষি বসিয়ে দেয়। সেটা গিয়ে তার নাকে লাগে। কিছুক্ষণের ভেতর তার নাক থেকে গল গল করে রক্ত ঝরতে শুরু করে। এত ভয়ানক আঘাতের পরেও তার মুখ থেকে কোনো আওয়াজ বের হয়নি, বরং উল্টো সে মুইজের টাই ধরে টানতে টানতে তার গলা চেপে ধরার চেষ্টা করলো। প্রত্যুত্তরে মুইজ তার শার্টের কলার ধরে হ্যাচকা টান দিল। এতে তার শার্ট ছিঁড়ে যাওয়ার শব্দ হলো। সে পুরো শক্তি দিয়ে তার ছোট ভাইয়ের পিঠে এক ঘুষি মারল। ফলে তার ভাইয়ের হাত থেকে তার টাই ছুঁড়ে গেল। দাঁড়া, আমি এখন তোকে তোর হাত ভেঙে দেখাচ্ছি। মুইজ তাকে গালি দিতে দিতে লাউঞ্জ রুমের এক কোনায় পড়ে থাকা র্যাকেটটি হাতে নিল আর নিজের ছোট ভাইকে মারার চেষ্টা করলো। কিন্তু একটু পরেই মুইজের ওই র্যাকেটটি ছিল তার ছোট ভাইয়ের হাতে, কারণ সে সেটা তার থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আর তারপর সে শরীরের সমস্ত শক্তি দিয়ে বিদ্যুৎ গতিতে র্যাকেটটি ঘুরিয়ে মুইজের পেটে আঘাত করলো। মুইজ কোনো প্রতিরোধ করতে কিংবা নিজেকে বাঁচাতে পারল না। সে একের পর এক মুইজের কোমর আর পায়ে র্যাকেট দিয়ে আঘাত করতেই থাকলো। ভেতর থেকে তাদের দুজনের বড় ভাই কামরান রাগে উত্তেজিত হয়ে বের হয়ে এলো। কি সমস্যা তোমাদের দুজনের? ঘরে আসতেই হাঙ্গামা শুরু করে দাও। তাকে দেখতেই ছোট ভাই ওপরে ওঠানো র্যাকেট নিচে নামিয়ে ফেলল। কামরান এবার ছোটটিকে তিরস্কার করে বলল, আর তুমি? তোমার কোনো লজ্জা করে না নিজের বড় ভাইকে মারতে? কামরানের দৃষ্টি এখন তার হাতে থাকা র্যাকেটের দিকে পড়ল। না, করে না। সে খুব ঔদ্ধত্যের সাথে বলতে বলতে র্যাকেট একদিকে ছুঁড়ে মারল আর তারপর কোনো রকম ডর ভয় ছাড়াই অদূরে পড়ে থাকা ব্যাগ উঠিয়ে ভেতরে যেতে লাগলো।
মুইস তার মার খাওয়া পায়ে হাত বোলাতে বোলাতে উঁচু আওয়াজে সিঁড়িতে থাকা ছোট ভাইকে লক্ষ্য করে বলল, তোকে এর মাসুল দিতেই হবে। অবশ্যই, কেন নয়? পরের বার তুই ব্যাট নিয়ে আসিস। টেনিস র্যাকেট দিয়ে পিটিয়ে কোনো মজা পাই নাই। তোর কোনো হাড্ডিও ভাঙেনি। এক শয়তানি মুচকি হাসি দিতে দিতে সে সিঁড়ির শেষ মাথায় দাঁড়িয়ে মুইসকে বলল। এতে মুইসের রাগ চরমে উঠে গেল। সে পাল্টা উত্তরে বলল, তুই তোর নাক সামলা আগে, ওটা নিশ্চয়ই ভেঙে গেছে। তারপর মুইস রাগের মাথায় সিঁড়ির দিকে তাকিয়ে রইল, যেখানে একটু আগে তার ছোট ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শয়তানি হাসি হাসছিল। মিসেস সামান্থা রিচার্ড ওই ছেলেটির দিকে তাকালেন, যে দ্বিতীয় সারিতে জানালার পাশে প্রথম চেয়ারে বসে আছে। এবার তিনি ওই ছেলেটির দিকে চতুর্থবারের মতো তীক্ষ্ণভাবে দৃষ্টিপাত করলেন। দেখলেন সে এখনও খুবই উদাসভাবে জানালার বাইরে তাকিয়ে আছে। মিসেস সামান্থা তার দিকে তাকালেন। সে বাইরে থেকে ক্ষণিকের জন্য দৃষ্টি সরিয়ে ওনাকে এক পলক দেখত, আর তারপর আবার বাইরে তাকিয়ে থাকত। ইসলামাবাদের একটি ইন্টারন্যাশনাল স্কুলে তিনি আজ প্রথম দিন এই ক্লাসে এসেছেন। তিনি বায়োলজি পড়ান। তিনি একজন ডিপ্লোম্যাটিকের স্ত্রী। কেবল কিছুদিন আগেই স্বামীর সাথে ইসলামাবাদে এসেছেন। শিক্ষকতা ওনার পেশা। যে শহরে ওনার স্বামী পোস্টিং হয়েছিল তিনি সেখানকার দূতাবাস সংলগ্ন প্রতিটি স্কুলে পড়াতেন। পূর্ববর্তী বায়োলজি শিক্ষিকা মিসেস মরিয়ম এর সিলেবাস এবং কর্মসূচি ঠিক রেখে তিনি ক্লাসের সবার সাথে প্রাথমিক পরিচয়মূলক সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বললেন। তারপর তিনি হার্ট এবং রক্ত চলাচলের নিয়ম নীতি সম্পর্কিত একটি ডায়াগ্রাম বোর্ডে এঁকে এঁকে তা সবাইকে বোঝাতে লাগলেন। ডায়াগ্রামের ব্যাখ্যা করতে করতে তিনি ওই ছেলেটিকে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকতে দেখলেন। তিনি ওই ছেলেটির ওপর দীর্ঘ দৃষ্টি নিবদ্ধ করে হঠাৎ লেকচার বন্ধ করে দিলেন। পুরো ক্লাসে তখন নীরবতা ছেয়ে গেল। এটি ছিল ওনার পুরনো একটি কৌশল, যা দিয়ে তিনি অমনোযোগী ছাত্রদের মনোযোগ অর্জন করতেন। এমন নীরবতায় ছেলেটি খানিক ঘাড় ফিরিয়ে ভেতরে তাকালো, আর অমনি মিসেস সামান্থা রিচার্ডের চোখে তার চোখ পড়ল। মিসেস সামান্থা মুচকি হাসলেন। তারপর আবার তিনি তার লেকচার শুরু করলেন। ধারাবাহিক কিছুক্ষণ লেকচার দেওয়ার পর তিনি ছেলেটির দিকে আবারও তাকালেন। দেখলেন সে এখন আর সামনে পড়ে থাকা একটি নোটবুকে কিছু লিখছিল। এরপর মিসেস সামান্থা রিচার্ড ক্লাসে উপস্থিত বাকি ছাত্রদের প্রতি মনোযোগী হলেন। ওনার ধারণা ছিল ছেলেটি বেশ লজ্জিত হয়েছে, উপলব্ধিও করতে পেরেছে পরিপূর্ণ। দ্বিতীয়বার আর বাইরে তাকাবে না। কিন্তু মাত্র 2 মিনিট পরই তিনি তাকে জানালার দিয়ে আবারও বাইরে মগ্ন দেখলেন। মিসেস সামান্থা লেকচার দিতে দিতে আরও একবার মাঝপথে থেমে গেলেন। অনতিবিলম্বে ওই ছেলেটি মাথা ঘুরিয়ে ওনার দিকে তাকালো। এইবার মিসেস সামান্থা হাসলেন না, তার দিকে বরং কিছুটা গম্ভীর চোখে তাকিয়ে দৃষ্টির শাসন করে আবারও লেকচার শুরু করে দিলেন। কয়েক মুহূর্ত অতিবাহিত হওয়ার পর তিনি পুনরায় ওই ছেলেটির দিকে নজর দিলেন। দেখলেন সে আবারও জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এবার স্পষ্টতই মিসেস সামান্থার চেহারায় অসন্তুষ্টি প্রকাশ হলো। তিনি কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে নিশ্চুপ হয়ে গেলেন। তিনি চুপ হতেই ছেলেটি জানালার বাইরে থেকে দৃষ্টি সরিয়ে ওনার দিকে তাকালো। এবার ওই ছেলেটির কপালে কিছু ভাঁজ দেখা গেল। সে মিসেস সামান্থার দিকে নীরসভাবে এক পলক তাকিয়েই আবার জানালা দিয়ে বাইরে দেখতে লাগলো। তার এই কাজের ধরনটি এমন তাচ্ছিল্য মিশ্রিত ছিল যে মিসেস সামান্থা রিচার্ডের চেহারা রাগে ও অপমানে লাল হয়ে গেল। সালার, তুমি বাইরে কি দেখছো? তিনি কঠোর স্বরে জিজ্ঞেস করলেন। নাথিং, কিছু না, এক শব্দে উত্তর দিল। সে এখন সতর্ক চোখে ওনাকে দেখছিল। তুমি কি বলতে পারবে আমি কি পড়াচ্ছি? হোপসো, আশা করি পারবো। সে এতটা অভদ্র ভঙ্গিতে বলল যে মিসেস সামান্থা রিচার্ডের হাতে থাকা মার্কারটি ছিপি দিয়ে বন্ধ করে টেবিলের ওপর ছুঁড়ে মারলেন। তারপর তিনি চ্যালেঞ্জিং গলায়
রাইটিং বোর্ড পরিষ্কার করতে করতে বললেন, এই যদি হয় কথা তাহলে এখানে আসো, ডায়াগ্রাম এঁকে লেভেল করে দেখাও। ক্লাসে উপস্থিত ছেলেদের মুখে একের পর এক কয়েক ধরনের রং প্রকাশ পেল। তিনি ছাত্রদের বসে বসে একে অপরের সাথে চোখাচোখি করতে দেখলেন। ওই ছেলেটি এখন শান্ত চোখে সামান্থা রিচার্ডকে দেখতে লাগলো। যখনই তিনি রাইটিং বোর্ড থেকে শেষ দাগটুকু মুছে ফেলল, তখন সে চেয়ার ছেড়ে এক ঝটকায় উঠে দাঁড়ালো। তারপর দ্রুত পায়ে হেঁটে টেবিলে পড়ে থাকা মার্কার হাতে নিয়ে ঝড়ের গতিতে ডায়াগ্রাম বানাতে শুরু করলো। পুরো 2 মিনিট 57 সেকেন্ড পর সে মার্কারের ছিপি লাগিয়ে এমনভাবে টেবিলের ওপর ছুঁড়ে মারল, যেভাবে কিছুক্ষণ আগে সামান্থা রিচার্ড ছুঁড়ে মেরেছিলেন। তারপর সামান্থা রিচার্ডের দিকে না তাকিয়ে নিজের চেয়ারে বসে পড়ল। মিসেস রিচার্ড তাকে মার্কার ছুঁড়ে মারতে কিংবা নিজের সিটে ফিরে যেতে দেখেনি। তিনি অবিশ্বাস্য খেয়ালে রাইটিং বোর্ডের দিকে 3 মিনিটের থেকেও কম সময়ে বানানো ওই লেভেল ডায়াগ্রামের দিকে তাকিয়েছিলেন, যেটি বানাতে তিনি 10 মিনিট ব্যয় করেছিলেন। আর সেটি ছিল ওনার ডায়াগ্রাম থেকেও বেশি সুন্দর। শত করেও তিনি কোথাও ছোট্ট কোনো ভুল খুঁজে পেলেন না, কিন্তু কিছুটা হতভম্ব হয়ে ঘাড় ফিরে পুনরায় ওই ছেলেটির দিকে তাকালেন। দেখলেন সে আবারও জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ওয়াসিম তৃতীয়বার দরজায় টোকা দিল। এবার ভেতর থেকে ইমামার আওয়াজ এলো, কে? ওয়াসিম দরজা থেকে হাত সরাতে সরাতে বলল, ইমামা, আমি। দরজা খোলো। ভেতরে নীরবতা ছেয়ে গেল। কিছুক্ষণ পর দরজার লক খোলার শব্দ শোনা গেল। ওয়াসিম দরজার হ্যান্ডেলটা ঘুরিয়ে দরজা খুলে দিল। ইমামা তার দিকে পিঠ করে বিছানার দিকে আগালো। তারপর উল্টো পিঠে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আমার কাছে এই সময়ে কী দরকার পড়লো তোমার? ওয়াসিম রুমে ঢুকতে ঢুকতে বলল, দরকার তো আছে, কিন্তু তুমি এত জলদি দরজা বন্ধ করে ফেলেছিলে কেন? এখন তো মাত্র বাজে 10টা। আমার ঘুম পাচ্ছিল, ব্যাস এই জন্য। সে বিছানায় বসতে বসতে বলল। ওয়াসিম তার চেহারা দেখে চমকে গেল। তুমি কান্না করছিলে? অপ্রত্যাশিতভাবে তার মুখ থেকে বের হয়ে গেল। ইমামার চোখে তখন লাল হয়ে ফুলেছিল, আর সে ক্রমাগত ওয়াসিম থেকে দৃষ্টি আড়াল করার চেষ্টা করছিল। না, কান্না করছিলাম না তো, মাথায় একটু ব্যথা হচ্ছিল কেবল। ইমামা হাসার চেষ্টা করলো। ওয়াসিম তার পাশে বসতে বসতে তার হাত ধরে গায়ের তাপমাত্রা পরিমাণ করার চেষ্টা করলো। কোথাও জ্বর আসেনি তো আবার? সে কিছুটা চিন্তা মিশ্রিত ভঙ্গিতে বলল। তারপর হাত ছেড়ে দিল। জ্বর তো নেই, তবুও তুমি কোনো ট্যাবলেট খেয়ে নিতে। খেয়েছি আমি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। আমি কথা বলতে এসেছিলাম, কিন্তু এই অবস্থায় কি বলবো তোমার সাথে? ওয়াসিম রুমের বাইরে পা রাখতে রাখতে বলল। ইমামা তাকে থামানোর চেষ্টা করলো না। সে নিজেও উঠে তার পেছন পেছন গেল। আর ওয়াসিম বের হতেই সে পুনরায় দরজা বন্ধ করে দিয়ে বিছানায় উল্টো হয়ে শুয়ে বালিশে মুখ লুকিয়ে নিল। সে তখন পুরোনায় হেঁচকি তুলে কান্না করছিল। 13 বছরের ছেলেটি ছিল এই মুহূর্তে টিভিতে মিউজিক শো দেখায় ব্যতিব্যস্ত। তাই এবার তখন ভেতরে উকি দিলেন আর অবিশ্বাস্য চোখে নিজের ছেলেকে দেখলেন। তারপর কিছুটা অসন্তুষ্টিত ভাব নিয়ে ভেতরে প্রবেশ করলেন। এটা কি হচ্ছে? তিনি ভেতরে ঢুকতেই বললেন, টিভি দেখছি। সে টিভি থেকে চোখ সরালো না। টিভি দেখছি? ফর গডস সেক, তোমার পরীক্ষা চলছে, সেই খবর আছে? তাই এবার তার সামনে আসতে আসতে বললেন, সো হোয়াট, তাতে কি? ওই ছেলেটি আবার কিছুটা ধীরভাবে বলল, সো হোয়াট? তোমাকে এই সময় তোমার রুমে বই নিয়ে বসে থাকার কথা। এইসব অনর্থক টিভি শোর সামনে নয়। তাই এবার ধমক দিলেন, আমার যতটুকু পড়া দরকার ছিল পড়ে নিয়েছি, এখন সামনে থেকে সরো। তার বলার ভঙ্গিতে এখন অসন্তোষ এসে গিয়েছিল। তারপরও ওঠো, ভেতরে গিয়ে পড়তে বসো। তাই এবার সেভাবেই দাঁড়িয়ে থেকে বললেন, না আমি এখন উঠব না, আর না আমি ভেতরে গিয়ে পড়তে বসবো। আমার পড়া আর পরীক্ষা আমার বিষয়, তোমার নয়।
তোমার পরে যদি এতই খেয়াল থাকতো তাহলে কি তুমি এখানে বসে থাকতে? স্টেপ অ্যাসাইড, সরো এখান থেকে। সে তাই এবার কথাকে লক্ষ্য করে অত্যন্ত অভদ্রভাবে হাতের ইশারায় বলল, আজ তোমার পাপা আসুক, তাকে আমি সব বলবো। তাই এবার তাকে ধমকানোর চেষ্টা করলো। এখনই বলে দাও কি হবে, পাপা কি করে নেবে আমার? যখন আমি তোমাকে বলছি যে আমার যতটুকু প্রস্তুতি নেওয়ার ছিল নিয়ে ফেলেছি, তাহলে তারপরও তোমার আপত্তি কিসের? এটা তোমার বার্ষিক পরীক্ষা, এটা বোঝা উচিত তোমার। তাই এবার নিজের স্বরকে একদম নরম করে বললেন, আমি কোনো 2-4 বছরের বাচ্চা নই যে আমার আগে পিছে তোমাকে ঘুরতে হবে। আমি আমার ব্যাপারে তোমার থেকেও বেশি জানি। এই জন্য এই ধরনের থার্ড ক্লাস মার্কা কথাবার্তা আমাকে বলতে এসো না যে পরীক্ষা চলছে, পড়াশোনায় মন দাও, এই সময় তোমাকে তোমার রুমে হওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। একদম বিরক্তিকর। আমি তোমার আব্বুর সাথে কথা বলবো। হোয়াট আ রবিশ। সে কথা বলতে বলতে রাগে সোফা থেকে উঠে দাঁড়িয়ে গেল। হাতে থাকা রিমোটটি সে শরীরের পুরো শক্তিতে সামনের দেয়ালে ছুঁড়ে মারল। তারপর শব্দ করলে পা ফেলে ফেলে রুম থেকে বের হয়ে গেল। তাই এবার কিছুটা হতাশা ও অপদস্থতার আবেশে তাকে রুম থেকে বের হয়ে যেতে দেখতে থাকলেন। ফ্লোমিনা ফ্রান্স হাতে থাকা প্যাকেটটি টেবিলে রাখতে রাখতে পুরো হলরুমে একটা নজর ফেললেন। পরীক্ষার পেপার দেওয়া শুরু হতে এখনও 10 মিনিট বাকি। হলে বিদ্যমান ছাত্ররা বই, নোট এবং নোটবক্স হাতে নিয়ে খুব দ্রুত পৃষ্ঠা উল্টাতে উল্টাতে ওনার দিকে শেষ দৃষ্টিপাত করছিল। তাদের শরীরের ভাষা থেকে পরীক্ষার দুশ্চিন্তা ও অস্থিরতা প্রকাশ পাচ্ছিল। ফ্লোমিনা ফ্রান্সের জন্য এটি একটি পরিচিত দৃশ্য। তারপর ওনার দৃষ্টি হলের প্রায় মাঝখানে বসা সালারের ওপর গিয়ে থামল। 25 জন ছাত্রের মধ্যে সেই ছিল একমাত্র ছাত্র যে নিশ্চিন্তে নিজের সামনে পায়ের ওপর পা তুলে বসেছিল, আর এক হাতে ছিল স্কেলটি সে পালাক্রমে জুতোর ওপর বাড়ি মারতে মারতে নিশ্চিত মনে এদিক সেদিক দেখছিল। ফ্লোমিনার জন্য এই দৃশ্যটিও নতুন কিছু ছিল না। নিজের 7 বছরের ক্যারিয়ারে পরীক্ষার পেপারের ব্যাপারে তিনি সালারের নিশ্চিত এবং বেখেয়ালি ভাব দেখে আসছিলেন। সময় তখন 9:02। তিনি সালারের হাতে তুলে দিলেন এমসিকিউ প্রশ্নের নির্ধারিত অবজেক্টিভ পেপার। 30 মিনিট পর তার থেকে এই উত্তরপত্র নেওয়ার কথা ছিল, কিন্তু 9:10 বাজতেই তিনি সালারকে নিজের চেয়ার ছেড়ে দাঁড়াতে দেখলেন। সে দাঁড়াতেই তার পেছনে বসা হলের সমস্ত ছাত্র মাথা উঠিয়ে তার দিকে তাকালো। সে উত্তরপত্র হাতে নিয়ে ফ্লোমিনা ফ্রান্সের দিকে যাচ্ছিল। ফ্লোমিনা ফ্রান্সের জন্য এটাও কোনো নতুন দৃশ্য ছিল না। তিনি আগে থেকেই এমন কিছু দেখে আসছিলেন। 30 মিনিটে সমাধান করার প্রশ্ন মাত্র 8 মিনিটে সমাধান করে সালার তখন দাঁড়িয়েছিল ওনার ঠিক মাথায়। উত্তরপত্রটি আরেকবার দেখে নাও। তিনি তাকে এ কথাটি বললেন না, কেননা তিনি জানতেন যে এর উত্তর হবে আমি দেখেছি। তারপরও যদি তিনি তাকে আবারও উত্তরপত্র দেখে নেওয়ার জন্য বাধ্য করতেন, তাহলে সে সব সময়ের মতো উত্তরপত্রটি নিয়ে গিয়ে চেয়ারের হাতলে রেখে বাহু বুকের ওপর জড়িয়ে নিশ্চিত বসে থাকতেন। ওনার মনে পড়ে না যে বলার পর কখনো সে তার উত্তরপত্র দ্বিতীয়বার চেক করেছে, আর তিনি এটাও স্বীকার করতেন যে তার উত্তরপত্র চেক করার কোনো প্রয়োজনও নেই, কেননা তার উত্তরপত্র হতো একদমই নির্ভুল। আর সেজন্য তার উত্তরপত্রে কোনো ভুল খুঁজে বের করা ছিল অনেক জটিল একটি কাজ। তিনি একটি ধীর মুচকি হাসি দিয়ে তার হাত থেকে উত্তরপত্রটি নিয়ে নিলেন। তুমি জানো সালার, আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে কি? তিনি উত্তরপত্রের দিকে তাকাতে তাকাতে বললেন, এটা যে আমি তোমাকে 30 মিনিটের উত্তরপত্র 30 মিনিটে জমা দিতে দেখব। সালার ওনার কথায় মুচকি একটা হাসি দিল, তারপর বলল, আপনার এই ইচ্ছাটা তখন পূর্ণ হতে পারে ম্যাম, যদি আমি প্রশ্নপত্রটি 150 বছরের বৃদ্ধ বয়সে সমাধান করতে বসি। না,
আমার তো ধারণা যে 150 বছর বয়সেও তুমি এই প্রশ্নপত্রের 10 মিনিটেই সমাধান করে ফেলবে। এবার সে হেসে ফেলল আর তারপর নিজের আসনে ফিরে গেল। ফ্লোমিনা ফান্স এক নজর তার উত্তরপত্রের পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখলেন। এমন একটি হালকা নজরও তাকে এটা বলার জন্য যথেষ্ট যে সে এই উত্তরপত্রে কত নাম্বার কম পাবে। 0।